বঙ্গভবনের চেয়ার ছাড়লেও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে নাটক যেন থামছেই না। পদত্যাগের পর তার সুরক্ষার ছাতা সরে যেতেই তাকে গ্রেপ্তারের দাবি যখন রাজপথে তুঙ্গ, ঠিক তখনই রাজধানীর মাঠে আসলো এক বিরাট চমক। এনসিপির নতুন একটা চাল। আর পর্দার পেছনের টানাটানিতে কি এবার সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের সংকেত দিলেন তারেক রহমান? রাজপথের মানুষের চরম ক্ষোভ আর আইনি জটিলতায় আটকে যাওয়া চুপ্পুর ভবিষ্যৎ এখন কোন দিকে যাচ্ছে? তবে কি পদত্যাগের নাটক শেষ হতে না হতেই কারাগার জীবনে পা দিতে চলেছে চুপ্পু? এই ফ্যাসিস্ট দোসরকে কারাগারের অন্ধ কুঠুরিতেই রাখা উচিত বলে আমি মনে করি। আপনার কি মনে হয় দর্শক? উনি কি ডিজার্ভ করেন? আপনার মতামত কমেন্টে জানান। জুলাইয়ের রক্তক্ষয়ী আন্দোলনের পর দেশে নতুন দিন আসলেও বঙ্গভবনে শাহাবুদ্দিন চুপ্পুর বসে থাকা নিয়ে প্রশ্ন কিন্তু শুরু থেকেই ছিল। কিন্তু ব্যাপারটা আরও গরম হয়ে ওঠে যখন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম খোলাখুলি সরকারের বিরুদ্ধে মুখ খোলেন। নাহিদ ইসলাম সবাইকে সোজা কথায় মনে করিয়ে দিয়েছেন, বাংলাদেশে পদে থাকা বা পদ ছাড়ার পর রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করা কিন্তু নতুন কোনো ঘটনা না। স্বৈরাচারী এরশাদ পতনের পর তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পদত্যাগের পর সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের ইতিহাস এই দেশে আছেই। তাহলে চুপ্পুর মতো লোক, যাকে ফ্যাসিবাদের বড় দোসর বলা হচ্ছে, তাকে কেন ছাড় দেওয়া হবে? এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। নাহিদ ইসলামের এই ঝাঁঝালো বক্তব্যের পর বিএনপি নেতাদের চাপ আরও বেড়ে গেছে। তিনি স্পষ্ট বলেছেন, রাষ্ট্রপতি থাকার সময় তো বটেই, এমনকি তার আগেও যখন তিনি দুদক কমিশনার ছিলেন তখন থেকেই তার বিরুদ্ধে দুর্নীতির হাজারটা অভিযোগ রয়েছে। নাহিদ ইসলাম আরও বলেন, সরকার যেভাবে চুপ করে আছে তাতে মনে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে রাষ্ট্রপতির ভেতরে ভেতরে হাত মেলানো আছে। আওয়ামী লীগের সুবিধাভোগীদের সাথে সমঝোতা করে ক্ষমতায় থাকার যে খেলা চলছে তা আর বরদাস্ত করা হবে না। এরই মধ্যে গণভোটের রায় আর জুলাইয়ের প্রতিশ্রুতি বাস্তবায়নের সরকারের ঢিলে ঢালা ভাব দেখে সাধারণ মানুষের রাগ চরমে উঠেছে। আইনের অজুহাত দেখিয়ে জনগণের রায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে রাজপথ থেকে হুমকি দেওয়া হয়েছে। জনগণের ভোট আর অধিকার রক্ষা করতে প্রয়োজনে আবার বড় আন্দোলনে নামার প্রস্তুতি চলছে। কোনো ফালতু আলটিমেটাম না দিয়ে সোজাসুজি তারা জানিয়ে দিয়েছেন, যত দ্রুত সম্ভব এই ফ্যাসিস্টদের বিচার আর শাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার নিশ্চিত করতে হবে, তাতেই সবার মঙ্গল। এনসিপির নেতৃবৃন্দ স্পষ্ট ভাষায় বলেছেন, জুলাই গণহত্যার নীরব সমর্থন দেওয়া এবং ব্যাকডোর দিয়ে ষড়যন্ত্র চালানোর জন্য তাকে অবিলম্বে আইনের আওতায় আনা উচিত। জাতীয় নাগরিক পার্টির পাশাপাশি ছাত্র জনতার বড় একটা অংশ টিএসসিতে অনশন করে দাবি তুলেছেন, পদত্যাগেই খেলা শেষ হতে পারে না, তাকে ক্ষমতার অপব্যবহার ও গণহত্যার দায় নিতে হবে। আর এই রাজপথের উত্তাপ দেখেই যেন সরকারের অন্দরেও শুরু হয়ে গেছে নড়াচড়া। আইনমন্ত্রী ইতোমধ্যেই আশ্বস্ত করেছেন যে সাবেক রাষ্ট্রপতির অতীত কার্যকলাপ এবং তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ খুব গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষেই সঠিক সময় নেওয়া হবে আইনগত পদক্ষেপ। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে তাড়াহুড়ো করে প্রচলিত কোনো পদক্ষেপের সুযোগ না থাকার কথা বলেছেন, তবে আইনের জাল কিভাবে কখন কাকে ঘিরে ফেলে তা নিয়ে চিন্তার ভাঁজ শাহাবুদ্দিন চুপ্পুর কপালেও নিশ্চিতভাবেই পড়ছে। তবে সাবেক এই রাষ্ট্রপতিও কিন্তু চুপ থাকার পাত্র নন। মামলা বা গ্রেপ্তারের এত হুঙ্কারের মধ্যেও সাংবাদিকদের সঙ্গে ফোনালাপে নিজের আত্মবিশ্বাসের সুর ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন যে তিনি কোনো মামলাকে ভয় পান না। এমনকি দিল্লিতে বা অন্য কোথাও যোগাযোগ রাখার যে জল্পনা ছড়িয়েছে সে প্রসঙ্গে তিনি বেশ চড়া গলায় দাবি করেছেন, যদি তিনি দিল্লিতে কারোর সাথে কথা বলেও থাকেন তাতেও তিনি কোনো আইনি অপরাধ দেখছেন না। নিজেকে ৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে দাবি করে তিনি প্রমাণ করতে চাইছেন, মানসিক পীড়ন দিলেও তিনি ভাঙবার মতো পাত্র নন। সংবিধানের ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে চুপ্পু নিজেকে যতই অপরাজেয় বা সুরক্ষিত দাবি করুন না কেন, রাজপথের ক্ষোভ কিন্তু দমানো সম্ভব নয়। সরকার থেকে শুরু করে রাজপথের আন্দোলনকারী ছাত্র জনতা সবার মুখে এখন ঘুরে ফিরে একই কথা,
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিলেই কি গণহত্যার দায় এড়িয়ে যাওয়া সম্ভব? ইতিহাসের চাকা তো আর থমকে থাকে না। ছাত্র জনতার রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানের পর পুরো দেশের রাজনৈতিক মানচিত্র যখন বদলে গেল, শেখ হাসিনা যখন দেশ ছাড়লেন, তখনও নিজের চেয়ার আঁকড়ে ধরে রেখেছিলেন এই মানুষটি। টানা 3টি সরকারের শপথ পরিচালনা করে নিজেকে তিনি সাংবিধানিক ধারাবাহিকতার কাণ্ডারি হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু জল যে ভেতরের দিকে অনেক দূর গড়িয়েছিল তার টেরও পাননি অনেকে। লন্ডনে বসে শেখ হাসিনার সঙ্গে গোপনে ফোনালাপের খবর যখনই গণমাধ্যমে ছড়িয়ে পড়ল, অমনি যেন নতুন বাংলাদেশে আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটল। হাজারো মায়ের কোল খালি করা খুনি হাসিনার সাথে গোপন ফোনালাপ করা দেশের মানুষের সাথে বেইমানির সমান। এই বেইমানি বাংলার মানুষ এত সহজে মেনে নেয়নি। চাপের মুখে পড়ে চিকিৎসাজনিত নানা শারীরিক জটিলতার অজুহাত দাঁড় করালেন সাবেক রাষ্ট্রপতি। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস আর কিডনির গুরুতর সমস্যার কথা উল্লেখ করে তিনি বললেন, তার শারীরিক অবস্থা আর রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সায় দিচ্ছে না। এমনকি তিনি এও দাবি করলেন যে তার অটোনমি নিউরোপ্যাথি নামক রোগ শনাক্ত হয়েছে, যার কারণে নাকি তিনি মাঝে মাঝেই হঠাৎ অচেতন হয়ে পড়েন। অতঃপর সংবিধানের 50-3 অনুচ্ছেদ অনুযায়ী তিনি স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে বঙ্গভবনের মায়া ত্যাগ করেন। কিন্তু পদে থাকাকালীন সময়ে তিনি জড়িত ছিলেন অপরাধমূলক কর্মকাণ্ডে। গুঞ্জন উঠেছে ইসলামী ব্যাংকের 100 কোটি টাকা পাচারের সাথে রাষ্ট্রপতি সংযুক্ত ছিলেন। এছাড়াও তার দুর্নীতি ও অপকর্মের শিকড় আরও অনেক বেশি গভীর। তিনি আসলে ফ্যাসিবাদের অন্যতম বড় দোসর হিসেবে কাজ করে গেছেন, কিন্তু কেউ কিছুই বলতে পারেনি। এতদিন পর্যন্ত সংবিধানের 51 অনুচ্ছেদ ছিল শাহাবুদ্দিন চুপ্পুর জন্য এক বিশাল ঢাল। কারণ এই অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদে আসীন থাকাকালীন তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা দায়ের করা যেত না এবং তিনি সম্পূর্ণ দায়মুক্ত থাকতেন। কিন্তু সেই পদের মেয়াদ শেষ, আর তাই খসে পড়েছে সুরক্ষার প্রতিটি দেয়াল। আইন বিশেষজ্ঞদের একাংশ স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, সাংবিধানিক দায়িত্ব পালনের বাইরে ব্যক্তিগতভাবে তিনি কোনো অপরাধ বা দুর্নীতি করে থাকলে এখন তার বিরুদ্ধে মামলা হতে কিংবা গ্রেপ্তারে আর কোনো আইনগত বাধা নেই। ইতিহাস বলছে তিনি কেবল এক সময় রাষ্ট্রপতির চেয়ারে বসেননি, তার অতীত পথ চলাও ছিল বেশ চমকপ্রদ ও বিতর্কিত। 2011 থেকে 2016 সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এরপর 2020 সালে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হন এবং 2023 সালে সেই দলটির মনোনয়নে পৌঁছান রাষ্ট্রের সর্বোচ্চ পদে। এখানেই শেষ নয়, ব্যাংক খাতের বড় বড় অনিয়মের সময়ে এক বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা ব্যাংকের পরিচালনা পর্ষদের শীর্ষ দায়িত্বেও তাকে দেখা গেছে। শাহাবুদ্দিন চুপ্পু বঙ্গভবনের রাজকীয় পরিবেশ ছেড়ে এখন গুলশানের এক শান্ত ভিলায় গৃহবন্দী জীবনযাপন করছেন ঠিকই, কিন্তু রাজনীতির ঝড় তার দরজায় কড়া নাড়ছে প্রতিদিন। এই অধ্যায় কি শুধু একটি সাদা কালো পদত্যাগপত্রে শেষ হয়ে যাবে, নাকি আগামী কয়েকদিনের মধ্যেই তার ঠিকানা বদলে যাবে আদালতের কাঠগড়া বা জেলখানার বন্দিশালায়? পুরো দেশ এখন তাকিয়ে আছে বিচার বিভাগের পদক্ষেপ এবং তদন্তকারী সংস্থাগুলোর সিদ্ধান্তের দিকে। নতুন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই ক্ষমতা ও পতনের গল্প কিভাবে শেষ হয়, সেটাই এখন দেখার বিষয়।